হ্যালো বন্ধুরা, প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আমি বনিয়ামিন প্রিন্স তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি গ্রামারের ধারাবাহিক আলোচনা। তবে আজকে আলোচনা করব ইংরেজি গ্রামারের প্রথম টপিক সেন্টেন্স। চলো শুরু করি। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেন্টেন্স। তো সেন্টেন্স কি আগে সেটা জানবো। সেন্টেন্স হচ্ছে একটা বাক্য, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে আমাদের মনের ভাবটা যার মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে বাক্য। তাহলে অর্থাৎ এই বাক্যকে আমরা ভাবের বাহক বলতে পারি। অর্থাৎ আমাদের মনের ভাবটা যার মাধ্যমে প্রকাশ করি সেটাই তো বাক্য, তাই না? তাহলে একে আমরা পারিভাষিকভাবে এভাবে বলতে পারি, এ ওয়ার্ড ওর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। অর্থাৎ এক বা একাধিক সব অর্থবোধক শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তো এখানে দেখো যে একটা শব্দ বলছি আমি এ ওয়ার্ড, বাংলায় বলছি এক, অর্থাৎ একটা শব্দ, আর বলছি কি একটা অর্থপূর্ণ শব্দ। অর্থাৎ তার মানে কি বোঝায়, এ ওয়ার্ড দ্বারা কি বোঝায়? একটা শব্দ কি বাক্য হতে পারে? হ্যাঁ। অর্থাৎ আধুনিক ডিকশনারিতে এটাই বলা হয়েছে, একটা শব্দ যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় একটা শব্দ দ্বারা, তবে সেটাও একটা বাক্য। যে আমরা দুই রকম শব্দ দ্বারা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। একটা হলো মাল্টি ওয়ার্ড, আর একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। যেমন সিঙ্গেল ওয়ার্ডটা কি? সিঙ্গেল ওয়ার্ড কি হতে পারে? সিঙ্গেল ওয়ার্ড যেমন যদি বলি আর ইউ ওকে, আর ইউ অল রাইট, তখন আমাদের কি বলতে হবে উত্তরে? নো, অথবা কি বলবো? ইয়েস। অর্থাৎ কি, নো অথবা ইয়েস দ্বারা আমাদের মনের ভাবটা প্রকাশ করছি। অর্থাৎ আমাদের মনের যে ভাবটা, আমার অনুভূতিটা প্রকাশ করছি নো অথবা ইয়েস দ্বারা। সুতরাং এটা একটা বাক্য। আবার মাল্টি ওয়ার্ড, মাল্টি ওয়ার্ড যে মাল্টি ওয়ার্ড দ্বারা তো স্বাভাবিকভাবে যে বলি, ওই যে বললাম আর ইউ অল রাইট, আর আর ইউ অল রাইট। অথবা এভাবে বলতে পারি, হি ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে যে ওয়ার্ড দ্বারা, যে শুধু একটা ওয়ার্ড দ্বারা যদি মনের ভাবটা প্রকাশ করে সেটাকে সিঙ্গেল ওয়ার্ড, তবে এটার কোনো স্ট্রাকচার নাই। তবে আমরা স্বাভাবিকভাবে যে মাল্টি ওয়ার্ড দ্বারা আমাদের মনের ভাবটা প্রকাশ করি, এটা একটা স্ট্রাকচার বা গঠন প্রণালী আছে। সেই স্ট্রাকচারটা কি? প্রথমে বসে সাবজেক্ট, প্লাস তারপর বসে ভার্ব, প্লাস তারপর বসে অবজেক্ট, তারপর যদি আরও থাকে সেটা হবে এক্সটেনশন। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হলো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আর একটা উদাহরণ দেখি আমরা। যদি বলি দেয়ার ইজ এ হোটেল ইন আওয়ার টাউন, এটা অর্থটা কি দাঁড়ায়? এটা অর্থটা দাঁড়ায় কি হলো? দেয়ার ইজ এ হোটেল ইন আওয়ার টাউন। এটা অর্থ দাঁড়ায় আমাদের এই শহরে, আমাদের শহরে একটা কি আছে? হোটেল আছে। তাহলে এখানে উপরে দেখো স্ট্রাকচারটা, মানে স্বাভাবিক যে সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটার গঠনটা কি হতে পারে? এরকমই তো হবে, তাই না? কিন্তু না, এরকমটা হবে না। অর্থাৎ এখানে প্রথমে আসবে ভার্ব, তারপরে এই যে হোটেল, এ হোটেল এইটা হলো সাবজেক্ট, তারপর
যে বাকি আছে অবজেক্ট বা এক্সটেনশন। এখন বলতে পারো যে ভার্বটা আগে আসলো কেন, তারপর সাবজেক্ট আসলো কেন। মানে যদি এটা বলি যে এটা কিন্তু কোনো ইম্পারেটিভ সেন্টেন্স না, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ভার্বটা কেন আগে আসলো? হ্যাঁ, এটা একটা কারণ আছে। কারণটা কি? দেয়ার অথবা হেয়ার, দেয়ার অথবা হেয়ার দ্বারা যদি বাক্য শুরু হয়, বাক্য শুরু হয়, তবে ভার্বের পরে, ভার্বের পরে সাবজেক্ট থাকে, ভার্বের পরে সাবজেক্ট থাকে, মনে রাখবো। অর্থাৎ যদি বাক্য হেয়ার অথবা দেয়ার দ্বারা শুরু হয়, তবে ভার্বের পরে কি থাকবে? সাবজেক্ট থাকবে। যখন দেয়ার ইজ এ হোটেল, অথবা হতে পারতে হেয়ার ইজ এ হোটেল ইন আওয়ার টাউন, তাহলে স্বাভাবিক স্ট্রাকচারটা ঠিক থাকবে না, অর্থাৎ এরকমটা হয়ে যাবে। অর্থাৎ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, কিন্তু এরকমটা ভার্ব দিয়ে বাক্যটা স্ট্রাকচারটা শুরু হলেও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স নয়। কারণ কি? যেটা হেয়ার দেয়ার দিয়ে শুরু হয়েছে, যার কারণে ভার্বের পরে সাবজেক্ট চলে গেছে। তারপরে আমরা এবার আলোচনা করব সেন্টেন্সের প্রকারভেদ। এবার আমরা আলোচনা করব কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। অর্থাৎ সেন্টেন্সে দুই রকমভাবে ভাগ করা যায়। এক, অর্থগতভাবে, দুই, গঠনগতভাবে। তাহলে অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার। এক নম্বর আছে অর্থগতভাবে 5 প্রকার। এক নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অর্থ বর্ণনা মূলক বাক্য। দুই নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর এটা অর্থটা কি? প্রশ্নবোধক বাক্য। তিন নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অর্থটা কি? অনুজ্ঞা, অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞাটা কি? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি, এটা বোঝায়। তারপর 4 নম্বরে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, অর্থটা কি? অর্থাৎ দোয়া বা প্রার্থনা, প্রার্থনা সূচক বাক্য। 5 নম্বর লাস্ট এক্সক্লামেটরি, সেন্টেন্স, অর্থাৎ কি? বিস্ময় সূচক বাক্য। বাক্য। আর গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার। এক নম্বরে 3 প্রকার। এক নম্বরে সিম্পল, 2 নম্বরে কমপ্লেক্স, কমপ্লেক্স, 3 নম্বরে কম্পাউন্ড। অর্থাৎ গঠনগতভাবে 3 প্রকার,
সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর অর্থগতভাবে 5 প্রকার। অ্যাসার্টিভ, বর্ণমূলক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি? ইন্ট্রোগেটিভ মানে ইন্ট্রোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক, সেন্টেন্স অর্থ বাক্য অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, যে বাক্য দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা কাউকে প্রশ্ন করা হয় সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচকটা কি? অর্থাৎ যে বাক্য দ্বারা কাউকে আদেশ করা হয়, উপদেশ করা হয়, অনুরোধ করা হয়, হ্যাঁ, এরকম যদি কোনো বাক্য থাকে অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, হ্যাঁ, এরকম বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এটাকে বাংলায় বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা কি? অর্থাৎ দোয়া বা প্রার্থনা সূচক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা কাউকে দোয়া করা হয়। আমরা দৈনন্দিন জীবনে দোয়া করি না যে তুমি তুমি তোমার জীবন সুখের হোক, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুক, যে মে আল্লাহ ব্লেস ইউ, এরকম বাক্যগুলো কি বলা হয়? অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময় সূচক বাক্য। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু দেখেই বিস্ময় হই, আশ্চর্য হই, অর্থাৎ এই যে আমাদের মনের অনুভূতির বা ভালো লাগার অনুভূতি, খারাপ লাগার অনুভূতি, অর্থাৎ যে শব্দ, যে বাক্য দ্বারা আমাদের ওই মনের যে অনুভূতিটা, ভালোর হোক, খারাপের হোক, আশ্চর্যবোধক হোক, যে বাক্য দ্বারা প্রকাশ করি সেটাকে বলা হয় বিশেষসূচক বাক্য। আর গঠনগতভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তবে আমরা এই যে গঠনগতভাবে 3 প্রকার, এটা অনেক বড় আলোচনা, এটা আমরা আজকে করব না। তা আমরা অর্থাৎ এই অর্থগতভাবে 5 প্রকার, এটা বিশ্লেষণ, অর্থাৎ আমরা স্ট্রাকচার, গঠন প্রণালী এবং কীভাবে বাক্য তৈরি করা যায় এবং আমরা কিভাবে এটা দেখে চিনব, এই বিস্তৃত আলোচনাটা আমরা করব। তো ফার্স্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ অর্থাৎ এটা তো আমরা আগেই একটা জানলাম যে বর্ণনামূলক বাক্য। তো বর্ণনামূলক বাক্য কী হতে পারে? যেমন হুই রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। অর্থাৎ কী করে, সে কী করে এটা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সাবজেক্টের কর্মটা বর্ণনা করা হবে। সাবজেক্ট কী করে? সে একটা চিঠি লেখে। সুতরাং এই বাক্য দ্বারা আমরা বুঝে গেছি একটা বর্ণনা করা হয়েছে, সুতরাং এটা একটা বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা স্ট্রাকচারটা কীরকম হতে পারে? স্ট্রাকচার প্রথমে আছে কি আছে, এটা আমরা দেখিয়ে বুঝে ফেলছি, এটা একটা সাবজেক্ট। তারপর রাইট, লেখা, এটা একটা ভার্ব। তারপর বাকি যেটা আছে এটা অবজেক্ট। এ লেটার, সে কী লেখে, অর্থাৎ কর্তা যা করে সেটি অবজেক্ট। আর যদি কোনো কিছু থাকতো সেটা হতো এক্সটেনশন, অর্থাৎ অতিরিক্ত অংশ। সুতরাং এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাই অ্যাসার্টিভ সেন্টেন্স 2 রকম হতে পারে। এটা আরও একভাবে হতে পারে, সেটাকে বলা হয় নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 রকম হয়, একটা হলো অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ। তাহলে এই যে আমরা বলছি এটাই পজিটিভ, অর্থাৎ যে বাক্য দ্বারা হাবোধক অর্থ প্রকাশ করে, তাহলে এই যে হাবোধক অর্থ প্রকাশ করছে এটি অ্যাফার্মেটিভ। আর একটা হতে পারে কি নেগেটিভ। তাহলে নেগেটিভটা কি? অর্থাৎ যে বাক্য দ্বারা নাবোধক অর্থ প্রকাশ করা হয়। যেমন যদি আমরা এটাই লিখি, একটা উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। হি ইজ নট, হি ডাজ নট রাইট এ লেটার। তাহলে এখানে দেখো, অর্থাৎ সে একটা চিঠি লেখে না, অর্থাৎ এটা কি সে চিঠি লেখে, এটা চিঠি লেখে না, অর্থাৎ এটার হাবোধক, এটা নাবোধক অর্থ প্রকাশ করছে। তাহলে আমরা কীভাবে করছি? প্রথমে দেখো, ওই যে ওটার মতন প্রথম সাবজেক্ট আসছে, তারপর এটা কি ডাস, একটা অক্সিলারি ভার্ব না? এই যে অক্সিলারি ভার্বের সাথে আমরা একটা নট, নেগেটিভ অর্থ প্রকাশ করার জন্য আমরা নট ব্যবহার করছি। তারপর রাইট এ লেটার, এখানে দেখো এস ছিল কিন্তু এখানে এস নেই, অর্থাৎ আমরা যখন অক্সিলারি ভার্বটা ব্যবহার করব তখন যদি অর্থাৎ অক্সিলারি ভার্বটা ডাস হয়ে থাকে তবে আমরা অর্থাৎ এই যে মূল শব্দটা অক্সিলারি ভার্বটা ডু, অর্থাৎ এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে যে এস থাকে, এই এসটাকে আমরা ডাসের সাথে যুক্ত করে দিই। সুতরাং ওখানে ডাসের পরে ভার্বের মেইন ভার্বটা চলে আসে। তাহলে নেগেটিভটা করবো কীভাবে? আমরা প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর বাক্যে যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে,
সাহায্যকারী ভার্ব, যেটাকে বলা হয় অক্সিলারি ভার্ব ইংলিশে। সাহায্যকারী ভার্ব থাকলে ওই সাহায্যকারী ভার্বের সাথে আমরা নট ব্যবহার করব। সাহায্যকারী ভার্বটা কীগুলো হতে পারে, যেমন এম হতে পারে, ইচ হতে পারে, আর হ্যাঁ সাহায্যকারী ভার্ব আর হতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম আরও আছে। অর্থাৎ এরকম যদি বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব থাকে, অর্থাৎ সাহায্যকারী ভার্বের সাথে আমরা নট ব্যবহার করব। তো নটের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে গিয়ে এন অ্যাপোস্ট্রোফি কমা টি দিলেই নট হয়ে যায়। অর্থাৎ নট ব্যবহার করে তারপর মেন ভার্ব বাকি অংশ দিলেই নেগেটিভ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে, এখানে তো আমরা এই যে সাহায্যকারী ভার্ব একটা ব্যবহার করি নাই, এগুলো একটা ব্যবহার করি। অর্থাৎ কোনো বাক্যে যদি এরকম কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, তবে আমরা ডু, ডাজ অথবা ডিড নিব। ডু, ডাজ অথবা ডিড এর সাথে নট যুক্ত করে আমরা নেগেটিভ করবো। তখন কোথায় ডু, কোথায় ডাজ, কোথায় ডিড, এটা একটা জানার বিষয়। অর্থাৎ সাবজেক্ট, এই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল, প্লুরাল তো আমরা বুঝি একের অধিক থাকে, তবে আমরা ডু ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, অর্থাৎ থার্ড পারসন তো বুঝি আমি তুমি ছাড়া পৃথিবীতে যা কিছুই আছে সবই থার্ড পারসন, এবং সেটা সিঙ্গুলার একক হয়ে থাকলে অর্থাৎ আমরা ডাজ ব্যবহার করব নেগেটিভ করার সময় নট, ডাজ নট, অর্থাৎ তারপর ভার্বের বেস ফর্ম সব বাকি অংশ। আর ডিডটা কীভাবে কোথায় ব্যবহার করবো, অর্থাৎ ডিডটা পাস্ট টেন্সটা আমরা ব্যবহার করবো। অর্থাৎ যদি পাস্ট টেন্স হয় সেন্টেন্সটা, তাহলে আমরা ডিড ব্যবহার করব এবং সাবজেক্টের পরে ডিড ব্যবহার করে এর সাথে নট যুক্ত করব। হ্যাঁ, অর্থাৎ নট, এটা এভাবে করতে পারি আমরা, ডিড নট। যদি আবার ফুলভাবে লিখি এটা হবে এভাবে, কিন্তু এটা সংক্ষিপ্ত এটা। তো এভাবে আমরা থার্ড মানে পার্সন যাই হোক না কেন, অর্থাৎ সকল পার্সনের সাথে অর্থাৎ পাস্ট টেন্সে ডিড বসে। ঠিক আছে, তা এবার আমরা চলে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি, আমরা কিছু আগে আলোচনা করছি ইন্টারোগেটিভটা কি। অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয়, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি একটা উদাহরণ দেই যে হোয়াই ডু ইউ হেট মি, কেন তুমি আমাকে ঘৃণা করো, তাহলে এটা কি প্রশ্ন করা হয়েছে না জানতে চাইছে তুমি কেন ঘৃণা করো, সুতরাং এই জানতে চাওয়া হয়েছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো এটা চেনার সহজ উপায় হচ্ছে কি লাস্টে একটা নোট অফ ইন্টারোগেশন থাকবে, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। এটা স্ট্রাকচারটা এরকম হবে, প্রথম ডাব্লু এইচ ওয়ার্ড, অর্থাৎ ডাব্লু অথবা এইচ দ্বারা যে ওয়ার্ডগুলো শুরু হয় সেগুলোই ডাব্লু এইচ ওয়ার্ড, যেমন হোয়াট, হোয়াই, হোয়েন, আবার হাউ। তারপর অক্সিলারি ভার্ব, হ্যাঁ এই যে আমি বললাম যে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ডিড, হ্যাঁ এর যে কোনো একটা ভার্ব থাকবে অর্থাৎ টেন্স অনুসারে। তারপরে সাবজেক্ট, তারপর থাকবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এটা হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আর একটা উদাহরণ দেখি, হ্যাভ ইউ বিন টু লন্ডন, তুমি কি কখনো লন্ডন গিয়েছো, এটা কি জিজ্ঞাসা করা হয় নাই? হ্যাঁ, এটাও তো জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি কখনো লন্ডন গিয়েছো, তুমি কি বলবা ইয়েস অথবা নো। তো একটা জিনিস, যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা সেন্টেন্স কাউকে জিজ্ঞাসা প্রশ্ন করা হয়, তবে এটা উত্তরটা হবে বর্ণনামূলক, এবং অক্সিলারি ভার্ব দ্বারা কাউকে প্রশ্ন করা হলে এর উত্তর হবে অর্থাৎ ইয়েস অথবা নট দ্বারা। তাহলে হ্যাভ ইউ বিন টু লন্ডন, তুমি কখনো লন্ডন গিয়েছো, তাহলে কি প্রশ্ন করা হয়েছে না। এটা কিন্তু স্ট্রাকচারটা কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা না, এটা স্ট্রাকচারটা গঠন শুরু হয়েছে কি দ্বারা, এই যে অক্সিলারি ভার্ব বলছিলাম হ্যাভ, হ্যাজ, এমিজার, অর্থাৎ তার মানে কি বুঝলাম, অক্সিলারি ভার্ব দ্বারাও ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে। অর্থাৎ হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে তৈরি হয়, একটা হলো অক্সিলারি ভার্ব দ্বারা আর একটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা। তাহলে এটার গঠনটা কি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট
প্লাস জিজ্ঞাসা চিহ্ন। এই দুইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর এবার দেখব আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা তো কি আমরা জানলাম যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ করা হয়। তা এটার একটা উদাহরণ দেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। যেমন স্টপ রাইটিং, অর্থাৎ তোমার লেখা বন্ধ করো। কি করছি? আদেশ করছি, স্টপ রাইটিং, তোমার লেখা বন্ধ করো, তাই না? তার কি এই বাক্যটা দেখো তো কি দ্বারা শুরু হয়েছে? স্টপ, ভার্ব দ্বারা। তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। হ্যাঁ, রাইট। এটার স্ট্রাকচারটা এরকম হবে। প্রথমে ভার্ব, প্রথমে কি হবে? ভার্ব, তারপর এক্সটেনশন, অর্থাৎ ভার্বের পরে যা থাকবে এটাকে বলা হয় এক্সটেনশন। তাই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? ভার্ব প্লাস এক্সটেনশন। তবে বলবো কি, এখানে কি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না? হ্যাঁ, থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত একটা কমন সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে গিয়া ইউ। তাই একটু কমন থাকে তো, সব মানে প্রায় সব বাক্যতেই ইউ থাকে। সেই জন্য ইউ যদি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে, সেই জন্য ইউ সাবজেক্টটা উজো থাকে, সেই জন্য ভার্ব দিয়ে শুরু হয়। তবে হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, যদি সাবজেক্ট যদি সবসময় ইউ হবে এমন তো কথা নয়। যদি সাবজেক্ট অর্থাৎ সেকেন্ড পার্সন হয়ে ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন হয়, হ্যাঁ, একটা উদাহরণ দেখো। লেট লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও। এটা কিন্তু সাবজেক্ট ফার্স্ট পার্সন। হ্যাঁ, তাহলে এটার মানে এটা যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন থাকে, তবে বাক্য ওটা লেট দ্বারা শুরু হবে। এটা স্ট্রাকচারটা কীরকম হবে? প্রথমে লেট প্লাস এটা কি? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টে দেখো একটা জিনিস খেয়াল করো, সাবজেক্টে কিন্তু অবজেক্টিভ ফর্ম বসছে, অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা বসছে। তার লেটের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, কারণ মেইন ভার্বের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তবে শুধু ব্যতীত এম ই যার অক্সিলারি সাহায্যকারী বি ভার্ব বাদে সকল ভার্বের পরেই অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আর যদি বি ভার্ব থাকে তবে সাবজেক্টিভ ফর্ম বসবে। তো এটা বি ভার্ব নয়, এটা একটা স্বাভাবিক ভার্ব। হ্যাঁ, তাহলে এই ভার্বটার পরে কি বলবে? লেট, তারপর যে সাবজেক্টে আসুক না কেন তাহার অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট এর অবজেক্টিভ, তারপর কি আসছে? ভার্ব আসছে, তারপর আর যদি কিছু থাকে এক্সটেনশন। তাহলে কি স্ট্রাকচার কিন্তু আমরা দুইটা অলরেডি পেয়ে গেছি ইম্পারেটিভ সেন্টেন্সের। প্রথম একটা ভার্ব এক্সটেনশন, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয় কোনটা? যদি সেন্টেন্সে ইউ অর্থাৎ কোনো ইউ দ্বারা মানে সাবজেক্ট যদি ইউ থাকে, আর যদি তাহলে ইউটা উজে থাকে। আর যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন থাকে তবে আমরা বাক্য লেট দ্বারা শুরু করব এবং লেটের পরে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব, তারপর ভার্ব প্লাস বাকি অংশ। আর একটা উদাহরণ দেখি। প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও। তাহলে কি এটা অনুরোধ করা হয়েছে না? হ্যাঁ, অনুরোধ করা হয়েছে, অর্থাৎ তার কাছে একটা কলম চাওয়া হয়েছে অনুরোধের সুরে। তাহলে যদি কোনো বাক্য দ্বারা কোনো অনুরোধ করা হয়, তবে বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হয়। ঠিক আছে? অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়, কিন্তু যদি অনুরোধ করা হয় তবে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি থাকবে। এবার আমরা শিখব অবজেক্টিভ সেন্টেন্স। তো অবজেক্টিভটা কি? তো আমরা জানলাম যে বাক্য দ্বারা দোয়া বা প্রার্থনা করা হয়। যেমন একটা উদাহরণ দেখি। মে ইউ বি হ্যাপি। কি কি বলছে? মে ইউ বি হ্যাপি, অর্থাৎ তুমি সুখী হও। কি কাউকে দোয়া করছে না? দোয়া করা হয়েছে। অর্থাৎ এরকম দোয়া করা হয় যদি কোনো বাক্য দ্বারা, সেটা অপারেটিভ
সেন্টেন্স, তাই এটা চিনবো কীভাবে? এই দেখো বাক্যের শুরুতে কি আছে, তো মে আছে, অর্থাৎ বাক্যের শুরুতে মে দেখলেই আমরা বুঝবো এটা অবজেক্টিভ সেন্টেন্স। বাকিটা দেখো, এটা কি সাবজেক্ট, হ্যাঁ, তারপর এটা কি আছে, একটা ভার্ব। কখনো বি ভার্ব, অর্থাৎ বাক্যে যদি বি ভার্ব কোনো মেইন ভার্ব না থাকে তখন বি ভার্বই মেইন ভার্বের কাজ করে। বি ভার্বের ভিতরে কী হতে পারে, বি হতে পারে বা এম যার যে কোনো একটা হতে পারে। তারপর দেখো হ্যাপি না, অবজেক্ট। এটা দেখো কির সাথে মিলছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কার সাথে মিলে? অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে কিন্তু মিলে হুবহু। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা শুরুতে শুধু কি আছে, একটা অতিরিক্ত মে আছে। কি আছে, একটা মে আছে। তার মানে কি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যদি তুমি মে যুক্ত করে দাও তবে সেটা অপারেটিভ হয়ে যাবে। যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ শুরুতে যদি তুমি মে যুক্ত করে দাও তবে তার শুরুতেই সেটা অপারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাই এটা স্ট্রাকচারটা কী দাঁড়ালো, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ব্যাস। আর একটা উদাহরণ দেখো, লং লিভ বাংলাদেশ। তবে হ্যাঁ, লং লিভ বাংলাদেশ, তার মানে এটাও কিন্তু অপারেটিভ সেন্টেন্স। অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স দুই রকমভাবে তৈরি হতে পারে, অর্থাৎ মে দ্বারা অথবা লং দ্বারা। তবে লংটা রেয়ার কেস, এটা খুব কম ব্যবহৃত হয়, সাধারণত মে ব্যবহৃত বেশি হয়। তারপরে যে রেয়ার হলেও তো সেটাও তো ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো বাক্যে যদি লং অথবা মে থাকে তবে বুঝবো সেটা অপারেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার এরকম, মে অথবা লং প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো একটা জিনিস দেখো, লং যদি থাকে তবে সাবজেক্টটা ভার্বের শেষে চলে যায়। ওই যে প্রথমে একটা দেখাইছিলাম যে হেয়ার বা দেয়ার থাকলে ভার্বের পরে সাবজেক্ট। তো এরকমভাবে যদি লং দ্বারা অপারেটিভ সেন্টেন্স শুরু হয় তবে ভার্বের পরে সাবজেক্ট চলে যায়। তো সাধারণত স্ট্রাকচার এটাই, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ব্যাস। তারপর এবার দেখি এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। এটা তো আমরা আগেই জানলাম যে যে বাক্য দ্বারা কোনো কিছু বিস্ময় মনের আকস্মিক ভাবটা প্রকাশ পায় সেটাই এক্সক্লামেটরি সেন্টেন্স। একটা উদাহরণ দেখো, ফাই ইউ আর এ লায়ার। ফাই অর্থ কি, সি তুমি একজন মিথ্যাবাদী। এই যে মনের ঘৃণাটা কী দ্বারা প্রকাশ করছি, সি দ্বারা, তাই না? সুতরাং এই যে ফাই ফাই থাকার কারণে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো এটা চেনা সহজ উপায়, এই যে একটা সাইন আছে, এটাকে বলা হয় সাইন অফ এক্সক্লামেশন। হ্যাঁ, অর্থাৎ এইটা বাক্যে থাকবে, মানে বাক্যের মাঝেই থাকতে পারে বা শেষেও থাকতে পারে। অর্থাৎ এটা দেখেই আমরা বুঝে নিব বাক্যের ভিতরে থাকলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমাদের যে মনের ভাবটা প্রকাশ করছে কী দ্বারা, ফাই দ্বারা। সুতরাং ফাইকে বলা হয় ওয়ার্ড অফ এক্সক্লামেশন। ওয়ার্ড অফ এক্সক্লামেশন। তাহলে কী হবে, বাক্যের শুরুতে এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হতে পারে, প্রথমে ওয়ার্ড অফ এক্সক্লামেশন, তারপরে এই সাইনটা থাকবে, এটাকে বলা হয় সাইন অফ এক্সক্লামেশন। তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এটা কি অবজেক্ট। হ্যাঁ, তাহলে স্ট্রাকচারটা কী দাঁড়ালো, প্রথম ওয়ার্ড অফ এক্সক্লামেশন, তারপরে সাইন অফ এক্সক্লামেশন, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা যায়। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখি, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। দেখো এটাও কিন্তু শেষে সাইন অফ এক্সক্লামেশন বসছে, এই যে বলছিলাম শেষে বসবে, বাক্যের ভিতরে তো আছে, এটা দেখেই আমরা বুঝে নেব এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তবে দেখো এটার ভিতরে কিন্তু একটা ডাব্লিউএস কোশ্চেনের ভিতরে পার্থক্যটা দেখো, এটাও ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সও ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়। তাহলে চিনব কীভাবে কোনটা কি, এই যে জিজ্ঞাসা মানে প্রশ্নবোধক চিহ্নের শেষে প্রশ্নবোধক চিহ্নটা থাকবে, আর এক্সক্লামেটরি সেন্টেন্স শেষে এটা থাকবে, এটা দেখে বুঝে নেবে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তবে এটা দেখো এর আগের স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা কিন্তু মেলে না, এটা শুরু হয়েছিল ওয়ার্ড অফ এক্সক্লামেশন দ্বারা, এটা কিন্তু সেরকম শুরু হয় নাই। তার মানে কি, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু স্ট্রাকচারটা আরও একরকম হতে পারে। তাহলে কি, এই যে হোয়াট, অর্থাৎ হোয়াট দ্বারা শুরু হতে পারে,
অথবা তারপর কি থাকবে, এ থাকবে অথবা এন থাকবে। তারপর এই যে এটাকে বলে অ্যাডজেক্টিভ। তারপর এটা নাউন, বার্ড, নাউন। তারপর ভার্ব, তারপর লাস্টে সাইন। তাহলে আরও একটা উদাহরণ, তবে দেখো এবার কি হলো, হাউ বিউটিফুল বার্ড ইট ইজ, অর্থাৎ কি কি চমৎকার একটা পাখি, অর্থাৎ এই পাখিটা দেখে কী হলাম, বিস্ময় প্রকাশ করলাম, আশ্চর্য হলাম। হ্যাঁ, তাই তবে এখানে দেখো প্রথমে আমরা হোয়াট দ্বারা শুরু করছিলাম, এখন হাউ দ্বারা শুরু করছি। ফাই, তবে এটার সাথে এটা মিল আছে। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত দুইভাবে তৈরি করতে পারে, একটা প্রথমে ওয়ার্ড অফ এক্সক্লামেশন দ্বারা, একটা অথবা ডব্লিউ অথবা হোয়াট অথবা হাউ দ্বারা। অর্থাৎ একটু পার্থক্য আছে হোয়াট এবং হাউ এর ভিতরে। অর্থাৎ স্ট্রাকচারটা দেখো, হোয়াট অথবা হাউ, তারপরে এ অথবা এন বসবে। তবে এখানে দেখো এই হোয়াট হাউ এর পরে এ অথবা এন বসে নাই, হোয়াটের পরে এ বসছে। অর্থাৎ নিয়মটা এরকমই, অর্থাৎ যদি হোয়াট দ্বারা শুরু হয় তবে হোয়াটের পরে এ অথবা এন বসবে, আর হাউ দ্বারা শুরু হলে এ অথবা এন বসবে না। তবে কোথায় এ এবং কোথায় এন বসবে এটা একটু জানার বিষয়। অর্থাৎ এই যে এর পরে, অর্থাৎ হোয়াট তারপর এ অথবা এন এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে। দেখো বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বও থাকতে পারে। এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর প্রথম বর্ণটা যদি কনসোনেন্ট হয়, অর্থাৎ এ ই আও এই পাঁচটা, এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল, এই ভাওয়েল থাকলে এন হবে, ওই আর্টিকেলের মতো, আর্টিকেলের ব্যবহারের মতো। আর যদি কনসোনেন্ট থাকে এই পাঁচটা বাদে অন্য 21টা থাকলে এ হবে। এই যে দেখো কনসোনেন্ট না, কনসোনেন্ট ভাওয়েল নয়, তাই এ বসছে। আর ভাওয়েল থাকলে এন বসতো। তারপরে বাকিটা, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপর নাউন, তারপর ভার্ব, লাস্টে সাইন। এটা গঠনটা এরকম, প্রথম হট অথবা হাউ, তারপর এ অথবা এন হটের বেলায়, তারপরে কোথায় কোথায় এন তো বলেই দিলাম, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবা, আর পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবা। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবা। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।